আপনার লিভস জোকস টাইম কথাগুলো সাইডে রেখে আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আপনি চাইলে মন প্রাণ সব দিতে পারি। নো থ্যাঙ্কস। ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান্ট আই কন্টিনিউ? ইয়াস, শিওর। তারপর পুরো ঘটনা খুলে বলে আলিনা এবং সাথে যত দ্রুত সম্ভব রওশনের জামিনের ব্যবস্থাও করতে বলে। আলিনার কথায় অট্ট হাসিতে ফেটে পড়ে আসিফ। এতে রাগ বাড়ে আলিনার। সে কতক্ষণ যাবৎ এই ইডিয়েট লোকটাকে টলারেট করছে। রাগ কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলে, মিস্টার আসিফ, আমি এখানে কোনো সার্কাস করতে আসিনি। ও ম্যাডাম, আপনি একজন খুনির জামিন চাইছেন? এখানে হাসবো না তো কি করব বলুন? এই পর্যায়ে বাঁকা হাসলো আলিনা। সেভাবেই বলে, অ্যামাউন্ট কত? হাসি থামিয়ে দেয় আসিফ প্রশ্ন করে, মানে? বলছি টাকার পরিমাণ কত বলুন। নির্দ্বিধায় বলতে পারেন। আই হ্যাভ নো প্রবলেম। আপনি কি টাকা দিয়ে আমাকে কিনতে চাচ্ছেন? আমাদের দেশে টাকার বিনিময়ে কেনা যায় না এমন কিছু নেই। তাছাড়া পাওয়ার আর টাকার বদলেই অরহর দোষীদের জামিন হচ্ছে। এটা আর এমন কি বড় ব্যাপার? কথা ফুরিয়ে যায় আসিফের। কি বলবে কিছু বুঝতে পারে না। তুমি তো মেরেই ফেললে, আমার জন্য তো কিছু রাখতে পারতে। অসহায় হয়ে রওশনীকে কথাটা বলল কামিনী। তারপর আবার মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলতে লাগলো, যাকগে, নিজ ইচ্ছে অপূর্ণ রাখবো না। তারপর কোর্টের মধ্যে গুজে রাখা বন্দুকটা বের করে। বুটের শব্দ তুলে এগিয়ে গিয়ে দাঁড়ায় মেহেরাবের সামনে। ট্রিগার চাপ দিয়ে বন্দুক লোড করতেই প্রথমেই একটা গুলি কপালের মাঝ বরাবর করে। কপালে গুলি এফোর এফোর হয়ে যায়। হাত নামিয়ে বন্দুক নামিয়ে আনে বুকে। যে কয়টা গুলি বন্দুকে ছিল সবগুলো করে। ঝাঁঝরা বানিয়ে শান্ত হয়। পুনরায় বন্দুক গুজে নিয়ে তৃপ্তি সহকারে বলে, ডান। ঢাকায় আসার উদ্দেশ্য কি ছিল? সিরিয়া প্রশ্ন করল। উত্তরে রওশনী জানায়, আলিনা খানকে মারতে। কিন্তু কেন? গাড়িতে বসে মায়ের থেকে শোনা শেষ শব্দটাই ছিল আলিনা ফোন তুলছে না। তার সাথে তাকে মারার কি সম্পর্ক? যদি সেদিন ফোনটা ধরতো তাহলে নিশ্চয়ই আজ এই অবস্থা হতো না। আর কি? সেদিন আরিফ অভ্রয় নিজেদের বাঁচিয়ে নিয়েছিল, একবারও ভাবলো না আমাদের কথা। যদিও অভ্র চেয়েছিল, কিন্তু আরিফ করেনি। প্ল্যান ছিল কি তোমাদের? ওই দিনের পর থেকে কামিনীর সাথে আমাদের আলাপচারিতা হতে থাকে। আর এটাও জানতে পারি কামিনী অলরেডি খান বাড়িতে ঢুকে পড়েছে। তারপরে আমাদের প্ল্যান হয় আমরাও ঢাকায় যাব। এরই মাঝে আরো এক দুর্দান্ত তথ্য পাই, আর সেটা হলো রেহান নাকি আরিবের কাজিন। ব্যাস, আমাদের অর্ধেক কাজ এখানেই শেষ। রেহানকে পাঠাই আরিবের সাথে, যাতে ওর সাথে থেকেই ওর পিঠে ছুরি বসাতে পারে। সাথে আমিও ঢাকার উদ্দেশ্যে যাই। একই ভার্সিটিতে অ্যাডমিশন নেই। ঋষিতাকে আলিনার সামনে দুর্বল দেখাই। ট্রিক্স কাজেও লাগে। আলিনা খান নিজের কোম্পানিতে ওকে নিয়ে নেয়। শুধু নেয়নি, ঋষিতাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানায়। এ যেন মেঘ না চাইতেই জলের মতো হয়ে গেল। ধীরে ধীরে ঋষিতা আলিনার বিশ্বাস অর্জন করে। তারপরেই কোনো এক সুযোগের সদ্ব্যবহার করে ওই কোম্পানিটা ধ্বংস করে দিতে। রওশনীর কথার মাঝে ফোরন কাটে সিরিয়া। কিভাবে? ঋষিতা কোম্পানি সব জানতো, খুঁটিনাটি ইনফরমেশন সব, যা শত্রু কোম্পানির কাছে বিক্রি করে দিত পরবর্তীতে। বিক্রি করেছিল? না, তার আগেই তো সব শেষ। তার মানে তোমরা সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হতে চেয়েছিলে? সেরকমই কিছু। কেউ কখনো বুঝতে পারলো না কিছু? বাঁকা হাসলো রওশনী, জবাব করল, না, আমরা কাঁচা খেলোয়াড় নই। তাছাড়া খুব গোপনে আমাদের কাজ চলতো। সবার সামনে অপরিচিতদের মতো থাকা সবটাই ছিল প্ল্যানের অংশ। এমনকি রেহান ঋষিতার বিষয়টাও। সবই ছিল অভিনয়, নিখুঁত অভিনয়। তবে এর মধ্যে একটা জিনিসই ছিল সত্য। সেটা কি? নিধির আগমন, ও ছিল আমার জন্য আশীর্বাদ। কণ্ঠ কেমন ধরে এলো রওশনীর। তবুও বলতে লাগলো, নিধিকে নিজের লাইফের সাথে জড়াতে চাইনি, কিন্তু পরে জড়িয়ে ফেললো, তাও বাজে ভাবে। ভালোবেসেও ফেললো, প্রমাণও দিয়ে দিল। কামিনী অভ্রয়কে কেন বিয়ে করলো? ওই যে হসপিটালে সেই দিন কাইলেন যা শুনেছিল তাতে ধরে নিয়েছিল অভ্রের হাত আছে এতে। তাই তো কামিনী প্রতিশোধ নিতে বিয়ে করেছে। বুঝলাম, কিন্তু এখন বলো, তোমার কি মনে হলো ওদের সাথে থেকে? বুঝল না রওশনী। অবুঝের মতো প্রশ্ন করল, মানে?
এতদিন খানবাড়ি আছো, সংসার করছো, এখনো মনে হচ্ছে ওরা খারাপ? বুঝলো এবার, কুচকানো কপালটাও শিথিল হলো ওর। আমাকে প্রথমে ভাবতো এদের ব্যবহার কি আসলেই এত সুন্দর নাকি মুখোশ পড়ে আছে। তবে দিন যত যায় বুঝতে পারলাম এদের উপর পুষে রাখা সমস্ত রাগের কারণ মিথ্যা। তাহলে বলছো ওরা ভালো মানুষ? নিঃসংকোচে আমার চোখের উপর থেকে পর্দা সরে গিয়েছে। আমি এতদিন যা জেনেছি সবটা ভুল। মানুষের শোনা কথায় ভুল হতে পারে। আর প্রতিশোধ? শব্দ করে হেসে উঠল রওশনী, বলল, নিব না আর। মেহরাবের খুনের পর খুনের একটা নেশা ধরেছিল ঠিকই, যা এতদিন পর্যন্ত ছিল, কিন্তু রেহানের মৃত্যুর পর আর আমি এদিকে অগ্রসর হতে চাইনি। তাছাড়া জেলের গড়াদে বসে আমি করবই বা কি? যদি মুক্ত হয়ে যাও? কে করাবে মুক্ত ম্যাডাম? কেউ নেই। কথার সমাপ্তি ঘটাতে পারে না তার আগে একজন কনস্টেবল এসে সিরিয়াকে জানায় রওশনীর জামিন হয়ে গেছে। বিস্ময় নিয়ে কনস্টেবলটির দিকে তাকালো ওরা দুজন, চোখে মুখে স্পষ্ট অবাকতার রেশ। পরিচিত সেই রুমটাকে নিজের কাছে অপরিচিত ঠেকছে রওশনীর কাছে। দরজা জানালা দেয়া, পর্দা দিয়ে রেখেছে, আলোর একটা ছটাও আসছে না। পুরো ঘরটাকে অন্ধকার করে রাখা হয়েছে, জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা। নজর এড়ালো না বেডের এক কোনায় ঠেস দিয়ে মেঝেতে বসা আরিবের উপর। দুই হাত হাঁটুর উপর দিয়ে মাথা নিচের দিকে গুজে বসে আছে সে। এইসব দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে আলিনার দিকে তাকালেই আলিনা বলে, তোমার যাওয়ার ফলশ্রুতি? বুক চিরে তার বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস। তারপর রওশনীর কাঁধে হাত রেখে শুধু বলল, এখন তুমি এসে গেছো, আমি চিন্তামুক্ত। সামলাও, আমি চললাম। আর কিছু না বলে রওশনীকে রেখেই রুম ত্যাগ করে আলিনা। আলিনা যেতেই দরজাটা লাগিয়ে আস্তে আস্তে আরিবের নিকট এগিয়ে যায় রওশনী। হাঁটু ভেঙে নিচে বসে, ধীরে ধীরে আরিবের কাঁধে নিজের হাতটা রাখে। কাঁধে কারোর স্পর্শ পেতেই হালকা করে মাথা তুলে আরিব। দৃষ্টি তার স্থির হয়ে যায়। ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ রওশনীর দিকে তাকিয়ে আবারও মাথাটা ঝুঁকে নেয়। একটু অবাক হলো রওশনী। ও তো ভেবেছিল অন্যরকম রিয়াকশন পাবে। ফোঁস করে শ্বাস টেনে ধীম গলায় ডাকলো। আরিব, উত্তর এলো, আমি জানি তুমি আমার হ্যালুসিনেশন। আমার দিকে তাকাও আরিব, আমি সত্যিই তোমার রস নেই। মাথা তুলল আরিব। তার অধর জোড়া কেঁপে উঠল। চোখে মুখে আলাদা এক অনুভূতি। ধরা গলায় কাঁপতে থাকা আঙ্গুল রওশনীর দিকে তাক করে জিজ্ঞেস করল, তো তুমি রশনি, আমার রশনি? রওশনীর অধরে খেলে গেল হালকা হাসির ঝলক। এলোমেলো উস্কো খুস্কো আরিবের দিকে তাকিয়ে মাথা উপর নিচ করে সম্মতি দিল। ঝাপটে ধরল আরিব তার অর্ধাঙ্গিনীকে। আবেগে আপ্লুত হয়ে ভেজা গলাতেই বলল, রশনি, আমার রজান। রওশনীও আগলে ধরল আরিবকে। পিঠের ওপর হাত রাখলো। দম নিতেও কষ্ট হচ্ছে এতটাই শক্ত করে আরিব তাকে ধরেছে। তবুও টু শব্দ অবধি করল না। এদিকে আরিব আরো নিভিড় আর আরো শক্ত করে বাঁধন। পারছে না রওশনীকে বুকের মাঝে ঢুকিয়ে নিতে। এই বুঝি ছেড়ে দিলেই হারিয়ে যাবে সে। দুই হাতের অজলায় রওশনীর মুখটা ধরে সারা মুখে এলো পাথারি চুমু দেয় আরিব। কখনো কপালে, কখনো গালে, কখনো থুতনিতে। মুখটা সেভাবেই ধরে রেখে তাকিয়ে রয় সেই মুখপানে আরিব। কতদিন হলো কে জানে। আরিবের নিকট তো মনে হচ্ছে এই যেন কয়েক যুগ পর। তৃষ্ণার্ত চোখ দুটো তার তৃষ্ণা মেটাচ্ছে। রওশনীও এক মনে তাকিয়ে আছে সামনে সেই অগোছালো পুরুষটিকে, যে ফ্যাশন সম্পর্কে এতটাই খুঁতখুঁতে ছিল, সে কিনা এখন নিজের চেহারারও পরোয়া করছে না। আরিবকে দেখলেই বুকটা ধক করে ওঠে রওশনীর। কুচকানো একটা ধূসর শার্ট পরা, কালো রঙের একটা প্যান্ট, তাও জায়গায় জায়গায় ভাঁজ। চুলগুলো বড় হয়েছে, সাথে ক্লিন ফেসে দেখা মিলেছে খোঁচা খোঁচা দাড়ি। বিধ্বস্ত মুখ, ফ্যাকাশে ঠোঁট, চোখের নিচে কালি দাগ। সবকিছু জানান দিচ্ছে আরিফ ভালো ছিল না। তার রওশনীকে ছাড়া ভালো ছিল না। যে ছেলে পোশাক নিয়েছিল সচেতন, যার স্কিন কেয়ার নিয়েছিল কনসার্ন, সে কিনা এখন এমন দশায়। হাহাকার করে উঠল রওশনীর বুকটা। হাত দিয়ে আরিবের কপালের চুলগুলো সরিয়ে দিল। চুলে হাত বুলাতে বুলাতেই বলল, কি করেছেন কি আপনি নিজের? এরকম আরিব কি আমি রেখে গিয়েছিলাম? রওশনীর কথা অগ্রাহ্য করে আরিব জিজ্ঞেস করে। তুমি আমাকে ছেড়ে আর যাবে না তো রজান? আরিবের চোখের দিকে তাকালো রওশনী। জবাব দিল, যাব না। রওশনীর কপালে নিজের কপাল ঠেকিয়ে দিল আরিব। দুজনে নাকের সাথে নাক স্পর্শ করে। একজনের শ্বাস আরেকজনের উপর আশ্রে পড়ছে। দুজনের চোখই বন্ধ। আরিবের সেই চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। বলল,
যেতে দিলে তো যাবে তুমি। এবার গেলে আমার লাশ পেরিয়ে যেতে হবে তোমাকে। তিলে তিলে শেষ না করে একেবারে মেরে ফেললেই তো হয়। মুখ চেপে ধরে আরিবের। রওশনী চোখ দিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ে, বলে, চুপ করুন, এসব বলবেন না। আমি আর আমার আপনজনকে হারাতে পারবো না। দুজনের চোখের জল দুজনের গালে মিলেমিশে একাকার। যেন তারা আজ এই জলের মাধ্যমকে তাদের সব দুঃখ, কষ্ট, বিষাক্ত অতীত ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। এই চোখের জলে নেই কোনো আর্তনাদ, নেই স্বজন হারানোর অব্যক্ত কথা, বরং আছে নতুন করে শুরু করার উদ্বেগ। একটা ক্যাফেতে মুখোমুখি বসে আছে ঋষিতা আর কাভেরও। টেবিলে রাখা ধোঁয়া ওঠা 2 কাপ গরম কফি। অভ্যাসবশত নিজের চশমাটা উপরের দিকে ঠেলে দেয় ঋষিতা। কিছুটা বিরক্ত সে। সেই কতক্ষণ যাবৎ কাভেরো নামের লোকটা তাকে বসিয়ে রেখেছে, কিছু বলছেও না। অধৈর্য হয়ে ঋষিতাই নীরবতা ভেঙে প্রশ্ন করে কাভেরোকে। স্যার, কিছু যদি মনে না করেন, আমাকে এখানে কেন ডেকেছেন বললে ভালো হতো। চলো বিয়ে করি। কাভেরোর এরকম সোজা সাপটা কথায় ভ্যাবাচেকা খেয়ে গেল ঋষিতা। ভুল শুধরানোর মতো করে বলল, আই থিঙ্ক স্যার, আপনি বোধহয় অন্য কিছু বলতে গিয়ে ভুল করে এটা বলে ফেলেছেন। বিদ্রুপ হাসলো কাভেরো, জানালো, আমি ভুল বলিনি, সবটাই নিজের সজ্ঞানে বলেছি। নয়, হ্যাঁ মিস ঋষিতা, গেট রেডি টু গো ফ্রম মিস টু মিসেস। আমার সম্পর্কে জানেন না বোধহয়। ঋষিতাকে নিজের বক্তব্য শেষ করতে না দিয়ে কাভেরো বলে, আই নো এভরিথিং। ক্যাভেরো ক্রোভান যাকে বিয়ে করবে তার ব্যাকগ্রাউন্ড ডিটেলস জানবে না, এটা হয়? তবুও বিয়ে করবেন? বিয়ে করব বললেই না বললাম। আমি কিন্তু একজনকে ভালোবাসি। জানি, আই হ্যাভ নো প্রবলেম অ্যান্ড আই অলসো নো ইউ ইউজ ইউর পাস্ট। আই নো দ্যাটস ঋষিতা, ইউল নট গো ব্যাক টু হিম। আমার সম্পর্কে তো তাহলে ভালোই স্টাডি করেছেন। ওয়াও। তবুও আমি বিয়ে করব না। আমার লাইফেরও ফার্স্ট লাভ আছে। এই পর্যায়ে একটু কৌতূহল দেখালো ঋষিতাকে, যা আর চোখে দেখে নিয়ে আড়ালে মুচকি হাসলো কাভেরো। তবে মুখটাকে গম্ভীর করে বলল, আমরা আমাদের লাইফের প্রথম ভালোবাসা না হয় শেষ ভালোবাসা তো হতেই পারি। থেমে গিয়ে ঋষিতাকে আরেকবার পর্যবেক্ষণ করে নিয়ে বলে উঠল, তুমি একটু ভালোবাসা দিবে, আমি একটু দিব, ব্যাস আমাদের একটা ভালোবাসার সংসার হবে, যেখানে একটু ভালোবাসাবাসীও হবে। রুমে ঢুকে এমন একটি দৃশ্য যে দেখবে তা কল্পনাতেও ছিল না অভ্রয়ের। পুরো ঘরটা সুন্দর করে ফুল ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে, আর রুমের মধ্যেখানে টেবিল সাজিয়ে সেখানে বসে আছে কামিনী। একটা লাল জর্জেট শাড়ি গায়ে জড়িয়েছে। শাড়িটা এতটাই পাতলা যে শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে। মোহনীয় লাগছে তাকে। উপরন্তু পরেছে হাত কাটা ও ব্ল্যাকলেস ব্লাউজ। চুলগুলো সুন্দর করে কার্ল করে ছেড়ে রেখেছে একপাশ করে। মুখে মেকআপের অল্প বিস্তর প্রলেপও দিয়েছে, সাথে ঠোঁটজোড়াকে রাঙিয়েছে লাল নোট লিপস্টিকে। চোখে দিয়েছে কাজল, পায়ে তার নূপুর, যার ছন্দে ঘরময় ঘুরে উঠছে। কামিনীর এরূপ অবাক করা আর আবেদনময়ী রূপ দেখে থমকালো অভ্রয়। কিছু বলবে তার আগে কামিনী এগিয়ে আসে অভ্রয়ের নিকট। নিজের ডান হাতটা নিয়ে রাখে অভ্রয়ের বুকের বাম পাশে। আরেক হাত দিয়ে অভ্রয়ের সারা শরীর কামুকতার সাথে স্লাইড করছেন। কামিনীর চোখের ভাষা বুঝতে কষ্ট হয় না অভ্রয়ের, আর এতেই অবাক হচ্ছে সে। যে মেয়ে কখনো তার কাজ ঘেঁষে না, তাকেও ঘেঁষতে দেয় না, সে কিনা আজ তাকে কাছে পেতে চাইছে। অভ্রয় কামিনীর স্লাইড করতে থাকা হাতটা ধরে থামিয়ে দেয়। কাটকাট গলায় প্রশ্ন করেছে, কি করছো কামিনী ফুল? লো ভয়েসে ধীমে ধীমে কামিনী বলে, দেখতে পাচ্ছ না? দেখছি বলেই জানতে চাচ্ছে। কি হবে, আমার স্বামীকে কাছে পেতে ইচ্ছে হচ্ছে। তোমার কি হয়েছে? এসব কথাবার্তা তোমায় মানায় না কামিনী ফুল। কি মানায় আর কি মানায় না সেটা না হয় আজ দেখা যাবে। অভ্রয় যেই না কিছু বলতে যাবে তার আগে অভ্রয়ের ঠোঁটের উপর নিজের ঠোঁট দিয়ে অভ্রয়কে কথা বলা থেকে থামিয়ে দেয় কামিনী। তৃষ্ণার্ত অভ্রয় অনুমতি পেয়েছে তার তৃষ্ণা পূরণ করার। প্রাপ্তবয়স্ক পুরুষ সে, ভিতরের চাহিদা তার রয়েছে। সেখানে যখন বিপরীত পক্ষ অনুমতি দিয়ে দেয় তখন নিজেকে আটকানো অসম্ভব। অভ্রয়ও পারেনি, ভিতরকার পৌরুষ সত্তা তাকে উন্মাদ করে দিয়েছে। নিজেকে শেষ পর্যন্ত সামলাতে অক্ষম অভ্রয়ও এক পর্যায়ে সাই দিতে থাকে কামিনীর সাথে। তাদের কিস এক পর্যায়ে গভীর থেকে গভীরে চলে যায়। সেভাবেই চুম্বনরত অবস্থাতেই বেসামালভাবে কোলে তুলে নেয় অভ্রয় কামিনীকে।
ধীরে ধীরে কামিনীকে বেডের উপর শুয়ে নিজেও তার উপরে উঠে বসে অভ্রয়। কামিনীর শাড়ির আঁচল বুক থেকে সরিয়ে সিথায় মুখ গুজে অভ্রয়। রাত গভীর হতে থাকে। বাহিরের চাঁদ মেঘের আড়ালে লুকায়, আর বদ্ধ ঘরের মাঝে দুটি সত্তা এক প্রেমের খেলায় মেতে ওঠে। দুটো দেহ তাদের শরীরের চাহিদার তাগিদে আজ মিলিত হয়। মিলন ঘটে নারী দেহের ও পুরুষ দেহের সাথে, মিলন হয় দুটো আত্মার মনের। আজ যেন এক না পাওয়া পূরণ হয়ে যায়। আক্ষেপ শেষ হয়। খরার ন্যায় বুকের মাঝে ভালোবাসার বৃষ্টি নামে। সময়ের সাথে সাথে কেটে যায় আরো কিছুদিন। আরিফ নিজের পূর্বের সত্তায় ফিরে আসে। রওশনী সবকিছু বলে দেয়। আলিনাও বুঝে মাফ করে দেয় সেই সবাইকে। সাথে খুশিও হয় এটা শুনে রওশনী তার বান্ধবীর মেয়ে। সেই বান্ধবী যাদের ছাড়া একদিনও চলা কঠিন ছিল, কিন্তু নিয়তি তাদের কেড়ে নেয়। ঋষিতা রাজি না হলে রওশনী ওকে বুঝায়। শেষে সেও দ্বিতীয়বারের মতো নতুন জীবন শুরু করতে মত দেয়। কাভের ও কাইলেনের সাথে সব সম্পর্ক ছিন্ন করে, কারণ কাইলেন তাকে তার কালো সাম্রাজ্য ছেড়ে যাওয়ার শর্তস্বরূপ সম্পর্ক ত্যাগ করতে বলেন। কাভেও স্বাচ্ছন্দ্যে রাজি হয়। ঋষিতার সাথে নিজের জীবন শুরু করতে সবকিছু রীতি গঠায়। কাইলেন মেনে নিতে পারে না। স্ত্রী চলে যাওয়ার পর লোকটা আরো বেশি উন্মাদ হয়ে যায়। কামিনী অবশ্য কাভেরোকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছে, আরও বলেছে তাদের দাম্পত্য জীবন সুখের হোক। কামিনী চাইলেও নিজের বাবার কথা অমান্য করতে পারবে না, ছেড়ে দিতে পারবে না। কাইলেনও সেই সুযোগটাই নিয়েছে। কামিনীর দুর্বলতার সুযোগ নিয়ে ওকে ম্যানিপুলেট করছে, ইমোশনাল ব্ল্যাকমেল করছে। তার একটাই কথা, হসপিটালে শোনা সেই কথাটা, অভ্রই দায়ী খুনের জন্য। স্ত্রীর ভালোবাসায় অন্ধ কাইলেন একটাই ইচ্ছে, তার স্ত্রীর খুনিকে মরতেই হবে। মেয়েকে তো সেই কারণেই পাঠিয়েছিল, কিন্তু সেই মেয়ে উল্টো বিয়ে করে সংসার করছে। এখন নাকি মনও দিয়ে দিয়েছে। কাইলেন যে মানসিক ভারসাম্য হারাচ্ছে সেসব জানে না কামিনী। বাবার কথার চাপে আর ইমোশনাল ব্ল্যাকমেলে পিষ্ট হয়ে অবশেষে সিদ্ধান্ত নেয় সে তার বদলা পূরণ করবে। বাবার বলা, নিজের ওয়াদা ভঙ্গ করতে পারিস না তুই, কথাটা বেশ প্রভাবিত করে কামিনীকে। ব্যাস ভেবে ফেলে অভ্রয়কে মারার সব পরিকল্পনা। প্ল্যান মাফিক আজকেই সে অভ্রয়কে মারবে। তাই তো অভ্রয়কে নিয়ে নদীর পাড়ে ফাঁকা নিরিবিলি এক জায়গায় ঘুরতে এসেছে। দুজনে খুব সুন্দর একটা সময় কাটায়। সারাদিন অভ্রয়ের মনের মতো হয়েই ছিল কামিনী। অভ্রয়কে ব্যাপারটা ভাবলেও সে ভাবল না, বরঞ্চ উপভোগ করতে লাগে। নদীর স্বচ্ছ পানিতে পা ভিজিয়ে বসে আছে অভ্রয় ও কামিনী। নীরবতা ভেঙে আগে অভ্রয় কথা শুরু করে। কামিনী ফুল, হুম। তুমি যে পাল্টে যাচ্ছ আমার খুব ভালো লাগছে। তাই? হ্যাঁ। অভ্রয়ের সেই চোখ ঝলঝল হাসির পানে তাকিয়ে ম্লান হাসে কামিনী। মনে মনে বলে, তোমার কামিনী ফুলকে পাল্টাতে দিলে কেন অভ্রয়? অভ্রয় এটা সেটা বলছে খুশি মনে, আর এদিকে কামিনী পূর্ণ মনোযোগ দিয়ে সব শুনছে। বাহ্যিকভাবে সে স্বাভাবিক থাকলেও মনের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে তার ঝড়। কিন্তু সে অভ্রয়কে বুঝতে দিতে চায় না। কামিনীকে অন্যমনস্ক দেখে ডাক দেয় অভ্রয়। এই কামিনী ফুল, তোমার কি হয়েছে? কই কিছু না তো, তুমি কন্টিনিউ করো, আমি আজকে তোমার সব কথা শুনবো। বাবা, আজ আমার ফুলের কি হলো? কিছু হয়নি তো, তুমি বলো। উচ্ছ্বাসিত হলো অভ্রয় আনন্দের সহিত সংসার পরিকল্পনা বলতে লাগলো। সামনের মাসে ঘুরতে যাবে বাহিরে, কয়টা বাচ্চা লাগবে, আরো কত কত শখ তার। কামিনী ফুল শোনো, আমরা আমাদের সংসার বাচ্চা দিয়ে ভরিয়ে রাখবো। আমার কিন্তু অনেকগুলো বাচ্চা লাগবে, বংশ বিস্তার করতে হবে না? অভ্রয়ের কথা শুনে আর ওর এমন খুশি দেখে কামিনীর কলিজাটা বুঝি ছিঁড়ে ভাগ হয়ে যাচ্ছে। এত কষ্ট হচ্ছে। আচ্ছা, অভ্রয়কে না মারলেই তো হয়। তখনই মনে পড়ে বাবার কথা। সে তো কামিনীকে স্বার্থপর উপাধি দিয়ে দিয়েছে। বেশ কিছু সময় এভাবেই কেটে যায়। এখন আসে আসল কাজের সময়। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে কামিনী। অভ্রয়কে ডাকে। অভ্রয়। অভ্রয় সামনে থেকে এবার মুখ ঘুরিয়ে এনে তাকায় কামিনীর চোখের দিকে। ধক করে ওঠে অভ্রয়ের ভিতর। কামিনীর চোখ অন্য কিছু বলছে কেন? হুম। আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে? আর বলবো না, শেষবারের মতো। কামিনীর করুণ সুরে বলা কথাটা শুনে অভ্রয় কামিনীকে শক্ত করে জড়িয়ে ধরতে ধরতে হেসে বলে, আরে পাগলি, শেষবার কেন হতে যাবে? মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে এই বুকে আগলে রাখবো। সেই জন্যই তো বললাম, এই বুকে মৃত্যু আমার জন্য শান্তির। এই কামিনী ফুল, এসব কি বলছো তুমি? কামিনী নিশ্চুপ থাকা মেনে নিতে পারে না অভ্রয়। বুক থেকে কামিনীকে তুলতে গেলেই আরো ঝাপটে ধরে কামিনী অভ্রয়কে।
অবশেষে হার মেনে নেয় অভ্রয়। অভ্রয় চুপচাপ হলেই কামিনী বলতে আরম্ভ করে। ভালোবাসেন আমায়? নিজের চেয়েও বেশি। একসাথে মরতে পারবেন? নির্দ্বিধায়। অভ্রয়ের কথা শুনে কামিনী লুকিয়ে রাখা ছুরিটা বের করে। এটা কাস্টমাইজড করা ছুরি, অনায়াসে দুজন একসাথে মরতে পারবে, নর্মালগুলোর থেকে একটু বড়ই। ছুরিটা অভ্রয় আর নিজের শরীরে চালিয়ে দেয় কামিনী। জড়িয়ে থাকা অবস্থাতেই অভ্রয়ের ব্যাক সাইডে পিঠ বরাবর আড়াআড়িভাবে ঢুকিয়ে দেয়, যা অভ্রয়ের শরীর ভেদ করে কামিনীর পেটে একসঙ্গে ঢুকে যায়। ছুরিটা চালানোর সময় কামিনী অভ্রয়কে উদ্দেশ্য করে বলে, মরুন তাহলে। বাকরুদ্ধ অভ্রয়। মুহূর্তেই সব স্বপ্ন ভেঙে যায় বাস্তবতার নিষ্ঠুর প্রতিদানে। অভ্রয়ের কেঁপে ওঠা কণ্ঠনালী ভেদ হয়ে বের হয় গুটি কয়েক কথা। এটা কি করলে তুমি? ভালোবাসার প্রমাণ দিলাম। এমনটা কেন করলে কামিনী ফুল? অসহায় হয়ে কথাটা বলে অভ্রয়। শেষে কিনা তার কামিনী ফুলও তাকে ধোকা দিল। জড়িয়ে ধরা অবস্থাতেই কামিনীকে নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে অভ্রয়। তার চোখ বন্ধ হয়ে আসছে। ওই তো বাবা মা তাকে ডাকছে। হাসি ফুটে ওঠে অভ্রয়ের মুখে। সে হাসি মাখা মুখের দিকে তাকিয়ে রয় কামিনী। অভ্রয় যথেষ্ট চেষ্টায় আছে চোখ খুলে রাখার। তার দু চোখ বেয়ে পড়ে জল, ঠোঁটে তার হাসি, দৃষ্টি কামিনীর চোখে। না বলা কথা এভাবেই শেষ হয়ে গেল। কামিনীও নিভু নিভু অশ্রুসিক্ত চোখগুলো তাক করে রেখেছে অভ্রয়ের উপর। মলিন হেসে অভ্রয়ের প্রশ্নের জবাবে বলে, আপনার কামিনী ফুল কথার খেলাপ করতে জানে না। সে আপনাকে ছেড়েও থাকতে পারবে না। শেষ। আর কোনো কিছু বলতে পারে না। ফুরিয়ে যায় সময়। এভাবেই হারিয়ে যায় অভ্রয় কামিনীর অর্ধসমাপ্ত কথারা। তাদের সংসার আর হয় না। কামিনী বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে যেমন অভ্রয়কে মেরেছে, তেমনি ভালোবাসার মানুষের জন্য অভ্রয়ের সাথেই নিজের প্রাণ দিয়ে দিয়েছে। ধরণী থেকে বিদায় নিল আরও এক জোড়া যুগল, যাদের হয়তো ছিল ভালো করে জীবন শুরু করার ইচ্ছে। অপূর্ণ শখ, যা অপূর্ণই রয়ে গেছে। হাজারো না বলা কথা, যা আর বলা হয়নি। অর্ধসমাপ্তির মধ্যেই তাদের জীবনের সমাপ্তি। আজকে 14ই ফেব্রুয়ারি। দিনটি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পরিচিত। সময় সন্ধ্যা 7টা। খানবাড়ি আজ ফাঁকা, কেউ নেই। আলিনা আরহান খান গিয়েছে শহরের বাইরে, তাই পুরো ম্যানশন ফাঁকা। চারদিক নিস্তব্ধ শুনশান। এই পরিবেশের মধ্যেই শোনা যায় দুজোড়া জুতোর আওয়াজ। যারা ছাদে উঠছে। রওশনী দু চোখ কালো একটা কাপড়ে বাঁধা, তাকে ধরে ধরে ছাদে নিয়ে আসছে আরিফ। রওশনীর পরনে ওয়াইন রঙের একটা সিল্কের শাড়ি, চুল ছেড়ে দেওয়া, দু হাত ভর্তি খয়েরি কাচের চুড়ি, ঠোঁটে দিয়েছে রেড ওয়াইন রঙের ম্যাট লিপস্টিক। আর আরিফ পরেছে ব্ল্যাক স্যুট, চুলগুলো জেল দিয়ে খুব সুন্দর করে সেট করে রেখেছে। হাতে রোল্যাক্সের ঘড়ি। কোচা কোচা দাড়িগুলো বড়ও হয়েছে কিছুটা, যা সুন্দর করে সেট করা। কিছুদিন হবে আরিফ এক প্রকার যুদ্ধ করে রওশনীকে দিয়ে তুমি বলিয়েছে। মেয়েটা বলতেই চাইছিল না, কিন্তু এই মেয়ে কি জানে তার মুখ দিয়ে তুমি ডাক শুনতে কত ভালো লাগে। খুলছি তো জান। রওশনীকে অধৈর্য দেখে মুচকি হেসে বলে আরিফ। তারপর রওশনীর আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলতে লাগে। সম্পূর্ণ চোখ খুললে সামনে দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যায়। খুশির এক ঝলক তার চেহারায় খেলে যায়। মুখে হাত দিয়ে অবাক হওয়া গলায় আরিফকে জিজ্ঞেস করে, এসব কি? পছন্দ হয়েছে তোমার? আরিফের কথা শুনে ওর দিকে তাকায় রওশনী। উৎফুল্ল চিত্তে ঘন ঘন মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায় যে তার পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। রওশনীর খুশি দেখে সন্তুষ্টি খেলে যায় আরিফের মনে। পুরো ছাদটা খুব সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে, আস্ত গোলাপ দিয়ে আর সাথে বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে। ছাদ জুড়ে বিছানো হয়েছে লাল রঙের গালিচা। সফেদ মসৃণ পর্দা দিয়ে ভালোবাসা দিবসের জন্য পারফেক্ট ডেকোরেশন করা হয়েছে। ছাদের ঠিক মাঝখানে সাদা গোল টেবিল আর দুটো চেয়ার বসানো হয়েছে। টেবিলটা গোলাপ ফুল ক্যান্ডেল দিয়ে ডেকোরেট করা। আরিফ এবার নিজের ডান হাতটা বাড়িয়ে দিলে মুচকি হেসে ওর সে হাতের উপর নিজের ছোটখাটো হাতটা রাখে রওশনী। রওশনী হাত রাখতেই সেটাকে খুব শক্ত করে মুঠোবন্দি করে এগিয়ে যায় সামনের দিকে। মাঝখান বরাবর এসে ওর হাতটা ছেড়ে দেয়। দাঁড়িয়ে থাকা রওশনীর মুখ জুড়ে একটা টকটকে লাল গোলাপ দিয়ে স্লাইড করে আরিফ। স্লাইড করতে করতে ওর চারিদিকে ঘুরছে, আর রওশনী বারংবার কেঁপে কেঁপে উঠছে। ওকে এরকম করতে দেখে আরিফ মজা করে বলে, করার আগেই কাঁপছেন মিসেস? যতই খাবেন, বাসর কিন্তু আজ আমি করবই। রওশনী লজ্জা পেয়ে পিছে ঘুরে যেতে লাগলে ওকে হ্যাচকা টানে নিজের নিকটে নিয়ে আসে আরিফ।
তারপর ওর হাত ধরেই পিছাতে পিছাতে একটু দূরে গিয়ে দাঁড়ায়। সেভাবেই রওশনের হাত ধরে এক হাঁটু ভাঁজ করে মাটিতে বসে। অন্য হাত দিয়ে পকেট থেকে একটা রিং বের করে। রিংটা ডায়মন্ডের, খুব সুন্দর দেখতে। রিংটা রওশনের সামনে ধরে আরিফ জিজ্ঞেস করে। উইল ইউ বি দ্য মাদার অফ মাই চাইল্ড? আরিফের কথাটা শুনেই রওশনের ঠোঁটে আপনা আপনি হাসি ফুটে ওঠে। ও নিজের হাতটা এগিয়ে দিতে দিতে জবাব দেয়। হ্যাঁ। আরিফও সন্তুষ্টি নিয়ে রওশনের রিং ফিঙ্গারে রিংটা পরিয়ে দেয়। রিং পরানোর শেষে সে তাই সময় নিয়ে গভীর চুমো খায়। এখন বসা থেকে ধীরে ধীরে উঠে পড়ে আরিফ। শক্ত করে নিজের অর্ধাঙ্গিনীকে আলিঙ্গন করে। সময় নিয়ে কপালে ওষ্ঠ ছোঁয়ায়। রওশনের নাকের ডগার সাথে নিচের নাকের ঘষা দেয়। সেখানেও একটা ছোট চুমু দেয়। পরপরই একটা ছোট্ট কামড়ও বসায়। রওশনের কপালে কপাল ঠেকিয়ে আরিফ বলে, ভালোবাসি আপনাকে। প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি পাল। এ অধম আপনায় ভালোবাসে। নিজের সবটা জুড়ে ভালোবাসে সে আপনাকে। এই অধমিনীও ভালোবাসে আপনাকে রওশনীর মিস্টার। যতটা ভালোবাসলে মানুষ তাকে ছাড়া কিছুই ভাবতে পারে না, যতটা ভালোবাসলে ভালোবাসার সংজ্ঞা ফিকে পড়ে যাবে, তার থেকেও বেশি। প্রশান্তি খেলে যায় আরিফের দেহে, হৃদয় জুড়ে। তৃপ্তির হাসি হাসে। আজ যে তার বড্ড খুশির দিন। রওশনের কপাল থেকে কপাল উঠিয়ে নেয় আরিফ। পূর্ণ দৃষ্টি মেলে তার চোখে খুব বাজেভাবে ধরা দেয় রওশনীর ওই লিপস্টিক রাঙা ওষ্ঠচড়া ও শুকনো ঢোক গিলে। জিভ দিয়ে ঠোঁট ভিজায়। তৃষ্ণার্ত লাগছে। কিসে তৃষ্ণা? এটা কি প্রণয়ের তৃষ্ণা? হ্যাঁ, তাই। আর কোনো কিছু ভাবে না আরিফ। নিজের পুরুষালী রুক্ষ অধরটা চেপে ধরে রওশনের অধরের সাথে। রওশনের গালে স্বীয় শক্তপোক্ত হাতটা নিয়ে রাখে, যাতে অধর চুম্বন সুবিধা হয়। বৃদ্ধা আঙ্গুল রওশনী নরম গালে রাখাই জায়গাটা দেবে গেছে, সাথে লালও হয়ে গেছে। রওশনীকে আরো কাছে আনে আরিফ। চুলের ভাঁজে হাত গলিয়ে নিকটে নিয়ে কিস করতে লাগে। সময় পেরিয়ে যায়, কিন্তু সেদিকে আরিফের খেয়াল নেই। সে তার কাজে ব্যস্ত। কিস অব্যাহত রেখেই এবার রওশনীকে পাজা কোলে তুলে নেয়। ভারসাম্য রাখতে রওশনী নিজেও আরিফের গলা জড়িয়ে ধরে। হিমশিম খাচ্ছে আরিফের কিস সামলাতে, তাও নিজের সর্বোচ্চটা দিচ্ছে সে। রওশনীকে নিয়ে ছাদ অবস্থিত সেই চিলেকোঠার ঘরটায় এগিয়ে যায় আরিফ। যেখান থেকেই শুরু হয়েছিল সবকিছু আজ সেখানেই শেষ হবে। এই ছাদে, এই চিলেকোঠার ঘরেই তো শুরু হয়েছিল তাদের নতুন জীবন। রওশনী বাধা পড়েছিল আরিফের জীবনের সাথে। আজও সেই একই জায়গায় দ্বিতীয়বারের মতো নতুন কিছুর সূচনা হচ্ছে, যে সূচনা তাদের নিয়তিতে লেখা ছিল। পা দিয়ে ঠেলে দরজা লক করে দেয় আরিফ। তারপর ঘরে থাকা বেডে আস্তে আস্তে শুয়ে দেয় রওশনীকে। উত্তেজিত হয়ে আছে সে। নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। রওশনীও জোরে জোরে শ্বাস নিতে লাগলে ওর বক্ষ উপর নিচ উঠে। এক দৃষ্টিতে রওশনীর বক্ষের দিকেই তাকিয়ে ঢোক গিলে পরিধেয় কোটটা আলগোছে খুলে ছুঁড়ে ফেলে। অতঃপর এলোমেলো হস্ত চালিয়ে শার্টের বোতাম খুলে শার্টটাও খুলে ছুঁড়ে মারে। এবারে সম্পূর্ণ উদাম শরীরে আরিফ। ওর বডি মাসালে ওকে আরো বেশি সুদর্শন লাগছে। যে কোনো নারী এই পুরুষ দেহ দেখলে চাহিদা অনুভব করবে। আরিফ এবার রওশনীর বুকের উপর থেকে আঁচল খুলে সরিয়ে ফেলে, অর্ধ উন্মুক্ত করে ওর সেই সবচেয়ে আকর্ষণীয় বক্ষ। পুরুষ হাতটার সাহায্যে রওশনীর পরিহিত ব্লাউজের বোতামগুলো সব খুলে ফেলে। সেটাকেও দূরে ছুঁড়ে মারে। আর কিছু ভাবল না আরিফ। মুখ ডুবিয়ে দিল রওশনীর বক্ষ বিভাজের মাঝে। মাদকের মতো নাক ঘষে সেথায়। নিজ রন্ধ্রে রন্ধ্রে রওশনীর মেয়েলি ঘ্রাণ ধারণে ব্যস্ত হয়ে পড়ে আরিফ। নিজের ইচ্ছে মিটিয়ে চুম্বন করে। ছোট চুমু তো কখনো গভীর। দন্তের ছাপ ফেলতেও ভুলে না আরিফ। এদিকে রওশনী যতবার আরিফের এই আদরীয় ব্যথা পাচ্ছে, ততবার সুখে গুঙ্গিয়ে উঠছে। খামছে ধরছে আরিফের খোলা পিঠে। চুলের মাঝে শক্ত করে আঙ্গুলও চালাচ্ছে। আরিফ কিন্তু থেমে নেই। সে আরো উন্মাদ হচ্ছে। এলোমেলো ভাবে রওশনীর শরীরে সর্বত্র ছুঁয়ে দিচ্ছে। ওষ্ঠ, গলা, ঘাড়, উদর, বক্ষ সব জায়গায় আজ আরিফ নিজের হাতের ওষ্ঠের বিচরণ ঘটাচ্ছে। অবাধ্য নিষিদ্ধ জায়গাও বাদ নেই। পূর্ণ অধিকার নিয়ে সে স্পর্শ করছে। প্রতিটি স্পর্শ তার গভীর থেকে গভীর হচ্ছে। সাথে রওশনীর মুখ থেকে বের হচ্ছে আর্তনাদ। আরিফ আজ রওশনীর নারী দেহের ভাঁজে ব্যস্ত। সব রহস্য জট খুলছে সে নারী দেহের ভাঁজের। বাইরে আকাশে মেঘের আড়ালে চাঁদ লুকাচ্ছে, আর ঘরের ভিতরে রওশনী লুকাচ্ছে, নিজেকে বিলিয়ে দিচ্ছে আরিফের কাছে। সুখের আর্তনাদ, ঘরমাক্ত দুটো দেহের কর্ম, ঘন শ্বাস প্রশ্বাসের আওয়াজ,
সব মিলিয়ে আজকের রাত অনন্য, অতুলনীয়। সেদিনের অভ্রয় কামিনীর মৃত্যুর পর পাল্টে যায় অনেক কিছু। কামিনীর বাবা নিজের সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারায়। তাকে বর্তমানে মানসিক হসপিটালে রাখা হয়েছে। কাউকে চিনতে পারে না। চৌধুরী বাড়িও সম্পূর্ণ নির্বংশ হয়ে গেছে। সেই বড় আলিশান বাড়িটা আজ বন্ধ হয়ে আছে। ভিতরে মাকড়সার জালে ভরে গেছে। ধুলোবালি জমিয়ে ছলমলে সেই চৌধুরী বাড়ি আজ প্রাণহীন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। অভ্রনীল চৌধুরী নাতির মৃত্যু সহ্য করতে পারেনি। হার্ট অ্যাটাকে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেন। বর্তমানে চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে শায়িত আছেন অভ্রনীল চৌধুরী, অভ্রয় চৌধুরী এবং কামিনী ক্রোভান। সময়ের স্রোত বহমান। আলিনা আর আরহানের বয়স হয়েছে। তারা অফিসের কাজ থেকে মুক্তি নিয়েছেন। তাদের পদ সামলাচ্ছে রওশনী ও আরিফ। আলিনার পদে রওশনী এবং আরহানের পদে আরিফ। আর আলিনা আরহান সামলাচ্ছে তাদের নাতনি রিহাকে। হ্যাঁ, ওই দিনে সেই ছাদের কর্মের ফলই হলো রিহা। আরিফ ও রওশনীর একমাত্র মেয়ে রিহা। তাদের প্রাণ, নয়নের মণি, তাদের মেয়ে। পুরো নাম রাইসা রিহা, বয়স 4 বছর। মেয়ে আর স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছে আরিফ। অনেক ঘোরাঘুরি শেষে রওশনী বায়না ধরে ভার্সিটি যাবার। যেখানে তাদের দেখা হয়েছিল সেখানেই। অগত্যা আরিফকেও আনতে হলো। ভার্সিটি দেখিয়ে রওশনী মেয়েকে শুধায়। মামুনি, এই দেখো, এই হচ্ছে তোমার বাবা মায়ের পথ চলা শুরু। মেয়ে কি বুঝলো কে জানে, বাবার কোলে থেকে হাততালি দিয়ে খিলখিল করে হেসে ওঠে। ওর সেই মনোমুগ্ধকর হাসি দেখে তৃপ্তি খেলে যায় দুজনের, আরিফ ও রওশনীর। ওরাও হাসতে থাকে মেয়ের সাথে। তখনই আরিফ এক হাত ভারিয়ে রওশনীর কাজ ঝরিয়ে ভার্সিটির গেট থেকে ফিরে যায়। রওশনীও বাধ্য বউয়ের মতো স্বামীর পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে থাকে। সেভাবেই রওশনী বলে ওঠে। সিল কিন্তু ভাঙেনি। থেমে যায় আরিফ। পাশে ফিরে পূর্ণ দৃষ্টিতে তাকায় রওশনীর দিকে। সঙ্গে সঙ্গে হেসে ওঠে। রওশনীর চোখ দুটো হেসে ওঠে সাথে। পাশ থেকে একজন বলে, নাইস কাপল। তারপরে এগিয়ে এসে জিজ্ঞেস করে, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? অপরিচিত ব্যক্তিটির দিকে ভ্রুকুচকে তাকালেও আরিফ জবাব দেয়, জি বলুন। আপনাদের কি বিয়ে মানে লাভ স্টোরি নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? রওশনী আর আরিফ একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। ওদের হাসতে দেখে অবাক হয়ে ব্যক্তিটি জিজ্ঞেস করে, নাকি আপনারা আপনারা হাসছেন কেন? রওশনী উত্তর দিল, আমাদের বিয়ে লাভ ম্যারেজও নয়, আবার অ্যারেঞ্জ ম্যারেজও নয়। তাহলে? এবার আরিফ জবাব দেয়, কট ম্যারেজ। সমাপ্ত।